আমার যুবতী মেয়ের অবস্থা খারাপ হতে লাগলো। সে কিছু বলতো না, আর রাতে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে নিত। মেয়েকে জিজ্ঞাসা করলে সে কিছুই বলতো না। তারপর একদিন আমার মেয়ের ঘরে আমি লুকিয়ে গেলাম। রাতে যখন সে ছিটকিনি লাগালো আর নিজের জামা কাপড় খুললো, তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি বেরিয়ে গেল। সত্যি জানার জন্য আমি রাতের অন্ধকারে আলিয়ার ঘরে লুকিয়ে গেলাম। আমার মেয়ে আলিয়া, যে কিনা গোলাপ কুড়ি থেকে ফুলের মতোই ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছিল, হঠাৎ করেই সে শুকিয়ে যেতে লাগলো। আলিয়া যৌবনের সিঁড়িতে পা রেখেছিল সবে মাত্র। আর এই রকম সময় যে কোনো মা তার সন্তানকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে। যখন আমি আলিয়াকে এত বদলে যেতে দেখলাম, তখন সত্যিটা জানার জন্য আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছিল। একদিন আমি আলিয়ার ঘরে লুকিয়েছি। কিছুক্ষণই হবে, ঠিক তখনই আলিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, আর ভেতর থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে সে জামা কাপড় খুলতে লাগলো। এরপর আলিয়া নিজের মোবাইল ফোন তুলল, আর তারপর আমি যা দেখলাম, আমার তো তখন প্রাণ বেরিয়ে যাবার মতো অবস্থা হয়েছিল। আমার যুবতী মেয়ের শরীরের অবস্থা দিনের পর দিন অদ্ভুত হয়ে যাচ্ছিল। এমন মনে হতো যে যেন কেউ তাকে নজর দিয়েছে। সব সময় হাসি খুশিভাবে কথা বলা মেয়ে ছিল আলিয়া, যে একেবারে চুপচাপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আলিয়ার আসলে কি হয়েছে। সে না কারোর সাথে কথা বলে, না ঠিক করে আমার কথার কোনো উত্তর দেয়। প্রথমে আমি ভাবলাম তাকে কোনো পীর বাবার কাছে দেখিয়ে নিয়ে আসি, কিন্তু তারপর আমি অনুভব করলাম যে ব্যাপারটা সেরকম নয় যেমনটা আমি ভাবছি। ব্যাপারটা অন্য কিছু। যে রাতে সত্যিটা আমার সামনে আসলো, আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতোই অবস্থা হলো। আমি তো ভাবতেও পারিনি যে আমার মেয়ে কখন এত বড় হয়ে গেছে যে আমার থেকে সে কথা লুকিয়ে রাখে। আলিয়ার মধ্যে হঠাৎ অনেক পরিবর্তন এসেছিল। আলিয়া রাতে তাড়াতাড়ি নিজের ঘরে শুতে চলে যেত, আর নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিত। সে আগে নিজের ঘরের দরজা অল্প একটু খুলে ঘুমাতো। আমাদের বাড়িতে তার আমি ছাড়া আর কেউই বা ছিল। হ্যাঁ, কিছুদিন আগে আমি ওপরের ঘরে একটা ভাড়াটেকে রেখেছিলাম, কেননা আমাদের সংসার চলছিল না। সে খুব ভালো আর সৎ ছেলে ছিল। আমাদের ঘরের মধ্যে দিয়ে একটাই কমন রাস্তা ছিল, কিন্তু আমার খুব ভালো লেগেছিল, এই জন্য আমার তাকে নিয়ে কোনো সমস্যা হয়নি। সে আমাকে মাসি বলতো, আর আলিয়াকে নিজের ছোট বোন ভাবতো। কিন্তু গত কয়েকদিন ধরে আলিয়াকে নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম। সে হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কেন? আমি বুঝতেই পারছিলাম না যে তার কি হয়েছে। আগে যখনই আমি ফ্যাক্টরি থেকে বাড়ি আসতাম, সে আমার কাছে বসে তার সারা দিনের গল্প শোনাতো। আমার পেছনে ঘরে একটা পাতাও নড়তো না। আর যদি সেরকম কিছু হতো, আলিয়া তার খবর আমাকে অবশ্যই দিত। তার কোনো বন্ধুও ছিল না। তার জীবনে যদি কেউ থেকে থাকে, সে একজনই, আর সে হলো তার মা। কিন্তু এখন আমি যখনই বাড়ি আসি, আলিয়ার লক্ষণ কিছু অন্যরকম মনে হয়। আর খাবার খাওয়ার পর সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তার চেহারায় আমি অদ্ভুত রকম ভয় লক্ষ্য করেছি। আলিয়ার বাবার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমি আলিয়াকে নিজের চোখে জায়গা দিয়েছিলাম, আর তাকে কখনো কোনো জিনিসের অভাব অনুভব করতে দেইনি। আমি তার সমস্ত ইচ্ছাকে তার মুখ থেকে বের হওয়ার সাথে সাথে পুরো করেছি। আলিয়ার বাবা নিজের মৃত্যুর আগে এই বাড়িটা আমার নামে করে গেছে, যেখানে নিচে দুটো ঘর আর একটা হল ঘর ছিল। দোতলায় একটা ছোট ঘর বানানো হয়েছিল, আর এখন আমি এই প্রথম ওপরের ঘরটাকে ভাড়ায় দিয়েছিলাম। যেই ছেলেটিকে আমি ভাড়ার ঘরে রেখেছিলাম, সে অন্য শহর থেকে এখানে চাকরির জন্য এসছিল। সে সকাল হতে আমার সাথেই ঘর থেকে বেরিয়ে যেত, আর আলিয়া সারাদিন ঘরে একা থাকতো। সে তাড়াতাড়ি পড়াশোনা ছেড়ে দিয়েছিল। পড়াশোনার প্রতি তার কোনো টান ছিল না, আর তার দায়িত্ব ছিল ঘরের কাজকর্ম করা। কেননা আমি তো আলিয়ার বাবার মৃত্যুর পর চাকরির জন্য একটা ফ্যাক্টরিতে চলে যেতাম। আকলাককে ঘরে ভাড়া রাখার সময় আমার এই ব্যাপারটার শান্তি ছিল যে সে আমার সাথেই চাকরির জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আর সন্ধ্যের সময় বাড়ি ফেরে। কিন্তু এখন ফ্যাক্টরি ছুটি হবার পর যখন বাড়ি আসি, তখন সে কখনো কখনো আমার আগেই চলে আসে। তার নাম আখলাক ছিল, আর তাকে দেখে আমার বিশ্বাস হতো যে সে কোনো ভালো পরিবারের ছেলে। এই জন্য আমিও তাকে আমাদের ঘরে রেখে দিলাম, কেননা আমার টাকা পয়সার প্রয়োজন ছিল। আলিয়া যুবতী হয়ে গিয়েছিল। সে 16 বছর বয়সী হয়ে গেছে, কিন্তু বয়সের তুলনায় তাকে অনেক বড় দেখতে লাগে।
এই জন্য আমি তাড়াতাড়ি তার বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তার বাবার মৃত্যুর পর আমি একা বাড়ি আর তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম, আর তাকে কোনো সৎ বাবার ছায়ার মধ্যে লালন পালন করতে চাইনি। কিন্তু প্রথম নজরে আমরা কারোর সম্পর্কে জানতে পারি না। বোধ হয় আমারও অখলাককে জানায় ভুল হয়ে গিয়েছিল। কখনো কখনো কেউ যেরকম দেখতে হয় সে বাস্তবে সেরকম হয় না। আর এখন তো আমার থেকে থেকে এটাই অনুভব হয়। ফ্যাক্টরি থেকে আমি যে টাকা পেতাম তা দিয়ে আমি ঘরের খরচা চালাতাম। সেই পয়সা মাসের মধ্যে শেষ হয়ে যেত। আলিয়ার বিয়ের জন্য আমার আরও টাকা পয়সার প্রয়োজন ছিল। এই জন্য আমি আখলাককে একটা ভালো টাকার বিনিময়ে ওপরের ঘর ভাড়ায় দিয়ে দিই, যাতে আমি তাড়াতাড়ি আমার মেয়ের বিয়ের জন্য পয়সা জমাতে পারি আর ভালো কোনো সম্বন্ধ দেখে তার দায়িত্ব থেকে মুক্ত হতে পারি। কিন্তু আলিয়ার ফ্যাকাশে হতে থাকা গায়ের রং আর তার চেহারার ভয় আমাকে অদ্ভুত একটা চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। আমি বেশ কয়েকবার আলিয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে, তোমার কি কোনো সমস্যা আছে? তাহলে আমাকে বলো। কিন্তু আলিয়া একটা শব্দও বলেনি আর চুপ করেছিল। আমার মেয়ে ছিল এমন যে ওর যদি ধাক্কাও লেগে যায় তাহলে ও কয়েক ঘন্টা ধরে আমার সামনে কান্নাকাটি করত, কেননা আমি তাকে খুব সুন্দর করে লালন পালন করেছিলাম। কিন্তু হঠাৎ তার মধ্যে এত পরিবর্তন আসলো যে আমি অবাক হয়ে গেলাম। আলিয়া আমার কাছ থেকে খুব বড় কোনো কথা লুকোচ্ছিল, আর সেই কথাটাই জানার জন্য আজ আমি ফ্যাক্টরি থেকে ছুটি নিয়েছিলাম। আর এখন আমি বসে বসে ভাবছিলাম যে আমি কিভাবে আলিয়ার থেকে গোপন কথা জানতে পারি। তখনই আমি আখলাককে ঘরের মধ্যে ঢুকতে দেখলাম। তার চেহারায় হাসি ছিল। সে আসতেই আমাকে সালাম করলো আর তারার দিকে তাকালো। সেদিন আমি তাকে ঘরের মধ্যে দেখে অবাক হয়ে গেলাম, কেননা তার চাকরি তো সন্ধে পর্যন্ত ছিল, আর এখন তো মাত্র বেলা 12টা বাজে। আর এটা ভেবে আমি চিন্তায় পড়ে গেলাম যে সে কি প্রায় দিনই এরকমভাবে ঘরের মধ্যে ফিরে আসে। আখলাক আমার কাছে বসে পড়ল, আর তাকে দেখে আলিয়া তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেল। কিন্তু আখলাকের নজর তাকেই খুঁজে বেড়াচ্ছিল, আর সে আমার সাথে কথা বলতে বলতে বারবার রান্নাঘরের দরজার দিকেই তাকাচ্ছিল। আমি আখলাককে জিজ্ঞাসা করলাম যে চাকরি কেমন চলছে। তখন সে বলল যে আপাতত সে চাকরি খুঁজছে আর তাড়াতাড়ি সে চাকরি পেয়ে যাবে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কেননা সে তো একটা বড় কোম্পানিতে চাকরি করত, তাহলে সে চাকরি কেন খুঁজছে? সে বলতে লাগলো, মাসি 15 দিন আগেই আমার চাকরি চলে যায়, আর এখন আমি নতুন চাকরি খুঁজছি। সে বলতে লাগলো যে সে রোজ কয়েক ঘন্টা করে চাকরির জন্য রাস্তায় ঘুরতে থাকে, কিন্তু আজকের দিনে চাকরি খোঁজা এতটা সহজ নয়। সে তো আরও কিছু বলেছিল, কিন্তু আমার মাথা একটা কথাতেই আটকে গেছিল যে সে গত 15 দিন ধরে দিনের বেলা ঘরের মধ্যেই থাকতো, আর আলিয়া এই কথাটা আমাকে বলেনি পর্যন্ত। আমার মনের মধ্যে অদ্ভুত চিন্তা আসতে লাগলো। আলিয়ার প্রতিদিনের বিগড়ে যাওয়ার অবস্থা আর আখলাকের নজর কিছু একটা ঘটতে চলেছে, আমাকে তার সংকেত দিত। আর যা কিছু আমার মাথার মধ্যে চলতো তা আমি মুখে বলতে পারি না। দুপুরবেলা খাবার পরে আমি কথায় কথায় আলিয়াকে আখলাকের ব্যাপারে প্রশ্ন করলাম। তখন সে অবাক হয়ে আমাকে দেখতে লাগলো। তারপরে সে অদ্ভুতভাবে কথার জবাব দিতে লাগলো, আর জবাব দিতে দিতে খাবার খেয়ে উঠে গেল। আমি বললাম, আজ তোমার পছন্দের খাবার তৈরি হয়েছে, তাহলে তুমি ভালোভাবে না খেয়ে কেন উঠে গেলে? আলিয়া উল্টে আমার দিকে তাকিয়ে হাসলো আর বলতে লাগলো, মা, এত গরম পড়েছে যে কিন্তু খেতে ইচ্ছে করছে না। আলিয়ার এই কথাটা আমাকে ভীষণ চিন্তায় ফেলে দিল, কেননা আলিয়া সব সময় গরমকালই ভালোবাসত। শীতকাল তো সে পছন্দই করতো না। শীতকালে সে অনেক জামা কাপড় পরার পরও কাঁপতে থাকতো। পুরো শীতকাল তার কাশি হতো আর সে ফ্লুয়ের জন্য চিন্তায় পড়ে যেত। আজ সেই আলিয়া গরমের জন্য চিন্তায় পড়ে গেল। যখন সে ঘুমোতে যাবার জন্য নিজের ঘরে গেল, আমি বললাম যে বাবু, ঘরের দরজা খুলে ঘুমোবে, আজ খুব গরম। তখন সে বলতে লাগলো, মা, ঘরের দরজা খোলা থাকলে আমার ঘুমই আসে না। যদি আমি দরজা খুলে শুয়ে পড়ি তো বারবার আমার চোখ খুলে যায়। আমি একটা গভীর নজরে আলিয়ার দিকে তাকালাম। সে মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি বদলে গেছিল বলে আমার মনে হয়েছিল। আলিয়া তো সব সময় আমার ঘরে ঘুমানোর জন্য বাহানা খুঁজত, কিন্তু আমি নিজে কিছু সময় আগে তার ঘর আলাদা করে দিয়েছিলাম।
আমি এই চিন্তায় থাকতাম যে একদিন না একদিন আলিয়াকে বাড়ি ছেড়ে যেতে হবে, আর সে যদি আমার এত কাছে থাকে তাহলে তাকে অন্য বাড়িতে পাঠানো আমার জন্য খুব মুশকিল হয়ে যাবে। কেননা এত বড় দুনিয়ায় আমার আলিয়া ছাড়া আর কেউ নেই, আর তার চলে যাবার পরে আমি একদমই একা হয়ে যাব। আমার মেয়ে যুবতী হয়ে গেছিল, আর যুবতী মেয়েদের মায়েরা অনেক সময়ই চিন্তার মধ্যে থাকে, আর এইরকমই অবস্থা ছিল আমারও। না জানি কেন সকাল থেকে আখলাকের অস্তিত্ব আমার খটকাচ্ছিল। রাতে খাবার পরে আমি আমার মেয়েকে জবরদস্তি নিজের সাথে নিয়ে বসলাম। বললাম, চলো আজকে আমরা মা মেয়ে কিছু কথা বলি। আখলাক সেই সময় সিঁড়ি দিয়ে নিচে চলে আসলো। বোধ হয় সেও কোথাও বাইরে যাচ্ছিল, কিন্তু আমাদের দুজনকে দেখে সে আমার পাশে চলে এলো। সে এসে আমার কাছে বসলো। তার এইভাবে হঠাৎ করে আমাদের কাছে চলে এসে বসায় আমার একটু অস্বস্তি হলো। যখন কিনা প্রায় সময়ই আমরা দুজন বসে কথা বলতাম, যেই সে আমাদের কাছে এসে বসলো আমি চুপ করে গেলাম। আমি একা একটু আলিয়ার সাথে সময় কাটাতে চেয়েছিলাম, যাতে আলিয়ার থেকে ঠিকঠাক করে কিছু জানতে পারি, কিন্তু আখলাক থাকার কারণে আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। কিছুক্ষণ পরে আমি আখলাককে বললাম, আখলাক, তুমি নিজের ঘরে গিয়ে আরাম করো, অনেক রাত হলো, আমরাও এবার ঘুমোতে যাচ্ছি। এদিকে আমার ঘুমানোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আখলাককে পাঠানোর জন্য আমাকে মিথ্যে বলতে হলো। আখলাক বোধহয় আমার মতলব বুঝে গিয়েছিল, এই জন্য সে চুপচাপ উঠে চলে গেল। আমি আজ পর্যন্ত তাকে ভালো আর সৎ ভেবেছিলাম, কিন্তু শয়তান কখন কোনো রূপ বদলে যায় মানুষ বুঝতেও পারে না। কিছুক্ষণের মধ্যে আলিয়াও নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল, কিন্তু আমার ঘুম উড়ে গেল। আখলাকের নজর আমাকে ভীষণভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল। আলিয়ার সাথে তার কথা বলার চেষ্টা করা বা বাহানা করে তাকে দেখা, আর দিনের বেলা আমার না থাকার সময় তার ঘরে থাকা, এই সমস্ত কিছু আমার একটু অদ্ভুত লাগছিল। আর সব থেকে বড় কথা হলো আলিয়ার বদলে যাওয়া লক্ষণগুলো। আমি এপাশ ওপাশ করে পুরো রাত কাটিয়ে দিলাম। সকালে যখন উঠলাম আলিয়ার চেহারায় আবার সেই ফ্যাকাশে ভাব দেখতে পেলাম। এমন মনে হচ্ছিল যেন সে সারা রাত ঘুমোতে পারেনি। এদিকে আমি ফ্যাক্টরি থেকে খুব বেশি ছুটি করতে পারছিলাম না, এই জন্য বাধ্য হয়ে আমাকে আলিয়াকে ঘরে ছেড়ে দিতে হলো। কিন্তু আমার সারাক্ষণ মনের মধ্যে এটাই চলতে লাগলো যে না জানি বাড়িতে কি হচ্ছে। আমার সারা ধ্যান ঘরের দিকেই পড়ে রইল, আর আমি আমার কাজও ঠিকভাবে করতে পারছিলাম না। অনেক কষ্ট করে আমি অর্ধেকটা দিন কাটালাম, কিন্তু আলিয়াকে নিয়ে আমার মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত খেয়াল আসতে লাগলো। এই জন্য আমি অর্ধেক ছুটি নিয়ে ঘরে চলে এলাম। ঘরে একটা দরজার চাবি আমার কাছে সব সময় থাকতো। আমি ভাবলাম যে আলিয়া কাজের মধ্যে ব্যস্ত থাকবে, এই জন্য নিজেই দরজা খুলে ভেতরে ঢুকে যাই। কিন্তু এটা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল যে আখলাক আলিয়ার পাশে দাঁড়িয়েছিল আর কোনো একটা কথা বলতে ব্যস্ত ছিল। তাদের দুজনকে একসাথে দেখে আমার সারা শরীরে আগুন জ্বলে গেল। নিঃসন্দেহে আলিয়া আর আখলাক মিলে এমন কিছু করেছিল যার জন্য আলিয়ার চেহারার রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। আলিয়ার সৌন্দর্য দেখে আখলাক তার সাথে কিছু বাজে করে দেয়নি তো? এই খেয়াল আমার মনের মধ্যে আরও যেন চিন্তার তরঙ্গকে বাড়িয়ে দিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আখলাককে আমি খুব তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়িয়ে দেব, আর এরপর অন্য কোনো নতুন ভাড়াটে রাখবো না। আমার মেয়ের চুপচাপ থাকার পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে, আর এবার আমি এই ব্যাপারটা জানতে চাইছিলাম। আমি আন্দাজ করতে পারছিলাম যে তার কারণ কোথাও না কোথাও আখলাকই ছিল। আমার মেয়ে একটা সাধারণ জীবনযাপন করছিল, সে এখান থেকে সেখানে লাফিয়ে দৌড়ে হাসতে হাসতে জীবন কাটাচ্ছিল। আলিয়া রাত্রিরে নিজের ঘরে শুতে গেল। আমি তাকে বললাম আমি নিজের ঘরে ঘুমোতে যাচ্ছি। আলিয়া, তুমি একবার ঘরের দরজা ভালো করে চেক করে নিও। আর আমি নিজে দৌড়ে গিয়ে তার ঘরের ভেতর ঢুকে লুকিয়ে গেলাম। আলিয়া বোধহয় এটাই বুঝেছিল যে আমি নিজের ঘরে চলে গিয়েছি, এই জন্য সে নিজের ঘরে গেল আর গিয়ে সাথে সাথেই দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। আমি বুঝতে পারছিলাম না যে ঘরের মধ্যে তো আমরা দুজন মা মেয়ে উপস্থিত ছিলাম, তাহলে তার ঘরে দরজা বন্ধ করার কি দরকার ছিল? এরপর সে এসে জামা কাপড় খুলতে লাগলো। আমার তো প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কেননা জানি না সে কেন তার জামা কাপড় খুলতে লাগলো। আখলাক ঘরের কোথাও লুকিয়ে নেই তো?
আমার মনে হচ্ছিল যে আমার যুবতী মেয়ে কোনো একটা ভুল কিছুর মধ্যে পড়ে গিয়েছে, আর আমার অনুপস্থিত থাকার কারণে সে এমন কিছু করে ফেলে যার জন্য আমাকে লজ্জার মুখোমুখি হতে হবে। আমি তাড়াতাড়ি গোটা ঘরের মধ্যে নিজের নজর ঘুরিয়ে দেখলাম, কিন্তু আমি কাউকেই দেখতে পেলাম না। আলিয়া যখন নিজের বিছানায় পড়ে থাকা মোবাইল ফোন হাতে নিল, তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আলিয়া নিজের ফোনে টর্চ জ্বালালো। ঘরের মধ্যে অন্ধকার ছিল, আর বোধহয় সে ঘরের আলো জ্বালাতে চাইছিল না। এরপর তারা মোবাইলের টর্চের আলোয় নিজের আলমারি থেকে একটা গোল কৌটো বের করলো, আর তার মধ্যেকার ক্রিম নিজের শরীরে মাখতে লাগলো। খুব মনোযোগ দেওয়ার পর আমি দেখলাম তার গায়ে ছোট ছোট সূক্ষ্ম লাল আমবাত হয়েছে, যার উপর সে আস্তে আস্তে ক্রিম লাগাতে থাকলো। রাতের অন্ধকারের কারণে আমি ঠিক করে তো দেখতে পারছিলাম না, কিন্তু আমি জেনে গিয়েছিলাম যে আলিয়ার কোনো রোগ আছে, আর আলিয়ার বোধহয় এই আমবাতের কারণে অনেক কষ্ট হয়। কেননা ক্রিম লাগানোর সময় তার চোখ দিয়ে জল গড়াতে লাগলো। তার কষ্ট দেখে আমি ছটফট করতে লাগলাম। আলিয়া না জানি কবে থেকে এই কথাটা আমার থেকে লুকিয়ে রেখেছিল, যার কারণে সে এত কষ্টের মধ্যে ছিল। আমি যে আখলাককে নিয়ে ভুল ভেবেছিলাম সেটা আমার মন থেকে চলে গেল। আমি একবারও এটা ভাবলাম না যে আলিয়ার কোনো সমস্যা থাকতে পারে। আমি হঠাৎ করেই পর্দার পেছন থেকে বেরিয়ে আলিয়ার সামনে চলে আসলাম। সে আমাকে দেখে ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি কাপড় পরতে লাগলো। আমি তার হাত ধরে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে? আমি হঠাৎ করেই কাঁদতে শুরু করে দিলাম। তখন সে বলতে লাগলো, মা, আমি এটা তোমাকে বলতে চাইনি, কিন্তু বেশ কিছুদিন ধরে আমি এই রোগের জন্য ভীষণ চিন্তায় আছি। আমার পুরো শরীরে কষ্ট আর সারা গায়ে সূক্ষ্ম আমবাত হয়ে গেছে। আমি প্রথমে ভাবলাম যে আমি পরে তোমাকে বলে দিব, কিন্তু তারপর আমি বুঝলাম যে তুমি আমার রোগ নিয়ে খুব বেশি চিন্তায় পড়ে যাবে, কারণ আমাদের কাছে এতটাও টাকা পয়সা নেই যে আমি কোনো ভালো ডাক্তার দেখাতে পারি। আমি তোমাকে বিরক্ত করতে চাইছিলাম না, চিন্তায় ফেলতে চাইছিলাম না, এই জন্য আমি এই ব্যাপারটা তোমার কাছে লুকিয়েছিলাম। কিন্তু একদিন আখলাক ভাই যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন তার চোখ আমার হাতের উপর পড়ে এবং আমায় দেখে সে জিজ্ঞাসা করলো, আলিয়া, তোমার কি হয়েছে? বাধ্য হয়ে আমি তাকে সব বললাম যে আমি আমুক রোগে ভুগছি, কিন্তু আমি আম্মাকে বলিনি। তাই সে বলতে লাগলো যে আমার আম্মাও এই রোগে আক্রান্ত, কিন্তু এটা কোনো বড় কথা নয়। তখন সে বলতে শুরু করলো যে আমার আম্মারও এই রোগ আছে, আর এটা তেমন বড় কথা নয়, আমি তোমাকে ঔষধ এনে দেব, আর 1 মাসের মধ্যে তুমি আরাম পেয়ে যাবে। তুমি সারা দিন কারখানায় কাজ করো, আর আমি চাইনি তুমি আমার কথা চিন্তা করে মন খারাপ করো, তাই তোমার কাছ থেকে এই কথাগুলি লুকিয়ে রেখেছিলাম। আমি সারা রাত যন্ত্রণায় ঘুমাতে পারি না, আর ব্যথায় জেগে উঠতাম আগে, কিন্তু যখন থেকে আখলাক ভাইয়ের দেয়া মলম লাগাতে শুরু করেছি, তখন থেকে এই সমস্যাটা একটু কমেছে। আমি আখলাককে ভুল ভেবেছিলাম, সে তো আমার মেয়ের জন্য যেন ঈশ্বর সমান। আমি আলিয়াকে ধমক দিয়ে বললাম, আর ভবিষ্যতে কোনো দিন কিছু লুকাবে না আমার থেকে, কারণ গত 2 দিন ধরে আমি তোমাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম, কত ত্যাগ স্বীকার করেছি। আলিয়া বলতে লাগলো, আম্মা, এখন আমি বড় হচ্ছি এবং আমি বুঝতে পারছি তুমি আমার জন্য কত ত্যাগ স্বীকার করছো। বাবার মৃত্যুর পর তুমি দ্বিতীয়বার বিয়ে করনি, কেননা তুমি আমাকে সৎ বাবার ছায়ায় লালন পালন করতে চাওনি। আমার জন্য সব স্বপ্নের বলিদান দিয়েছো, আর নিজের প্রয়োজনের গলা টিপিয়ে আমার স্বপ্ন পূরণ করেছো। আমি জানি তুমি আখলাক দাদাকে এজন্যই ঘরে ভাড়ায় রেখেছো, যাতে তুমি আমার বিয়ের জন্য ভালোভাবে টাকা জমাতে পারো। এজন্য আমি তোমাকে বেশি বিরক্ত করতে চাইনি। আলিয়ার কথা শুনে আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। আমার মেয়ে আমার জন্য কত ভাবে, আর আমি না জানি কি কি ভেবে নিয়েছিলাম। পরের দিন আমি তারাকে নিয়ে একজন ভালো ডাক্তারের কাছে গেলাম। তখন সে আখলাকের দেয়া ওষুধ দেখে বলল, আলিয়া খুব ভালো ওষুধ ব্যবহার করেছে, আর খুব তাড়াতাড়ি সে ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু খাবার খাওয়ার এবং পান করার ব্যাপারেও বিধিনিষেধ বললেন, সে ব্যাপারে আলিয়ার নজর দেওয়ার দরকার ছিল। আমরা যখন ডাক্তারের কাছ থেকে ঘরে গেলাম, তখন আখলাক সিঁড়ি থেকে নেমে কোথাও বাইরে যাচ্ছিল। আমি তাকে কাছে ডাকলাম এবং তাকে ধন্যবাদ জানালাম। তখন সে বলতে লাগলো, মাসি, এটা তো আমার কর্তব্য ছিল। আলিয়া আমার কাছে একদম আমার ছোট বোনের মতো, আর আমি তাকে কষ্টের মধ্যে দেখতে পারতাম না, কিন্তু আলিয়া
এটা আপনাকে জানাতে বারণ করেছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আখলাক, তুমি কোথায় যাচ্ছ? সে বলতে লাগলো, খালা, আমার খুব ভালো জায়গায় চাকরি হয়েছে আর তাই আমি মিষ্টি কিনতে যাচ্ছি। কথাটা শুনে আমি খুব খুশি হলাম। সে সত্যিই একজন সৎ আর খুব ভালো ছেলে, যে আমার অবর্তমানে আমার মেয়ের জন্য এত কিছু করলো। সে সত্যিই আলিয়াকে তার ছোট বোনের মতো ভেবে সেই মতো আচরণ করেছে এবং সে একজন ভাই হওয়ার দায়িত্ব পালন করেছে। হয়তো সে কারণেই তার পরীক্ষা দেওয়ার সময় শেষ হয়েছে আর সে একটা চাকরি পেয়েছে। ভালো মানুষের সাথে ভালোই হয়। আমি ঈশ্বরকে লাখবার ধন্যবাদ জানাই। আমি আমার মেয়ে এবং আখলাককে এমন কিছু বলিনি যার কারণে আমাকে তাদের উভয়ের মুখোমুখি হতে হয় বা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। 1 মাস পরে আলিয়ার ব্যথা এবং অসুস্থতা উভয়ই শেষ হয়ে যায় এবং আবার সে ঘরের চারপাশে আগের মতোই লাফালাফি করে বেড়ায়। আর আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মা শুধু তার সন্তানকে হাসতে দেখতে চায়। আলিয়াকে হাসতে দেখে আমি যেন একবার নতুন জীবন পেলাম। ধন্যবাদ বন্ধুরা।